অনেক দশক ধরেই জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মূল্য দিতে হয়েছে মানুষকে। নদী শুকিয়ে গেছে, জঙ্গল উজাড় হয়েছে, মানুষকে উচ্ছেদ হতে হয়েছে নিজেদের জমি থেকে। ভারতের পাহাড়ি রাজ্যগুলোতে এখনো সেই ক্ষতের চিহ্ন রয়ে গিয়েছে। উপত্যকা ভাসিয়ে না দিয়ে আমরা কি নদীর নিজস্ব প্রবাহের সঙ্গে কাজ করতে পারি? পরবর্তী প্রতিবেদনে আপনাকে দেখাবো এমন কিছু জলবিদ্যুৎ প্রযুক্তি যা নদীকে বাঁচিয়ে রাখতে চায়। আপনি এই জলাধারের পাশে দাঁড়িয়ে আছেন, আর এই জলের গভীরেই তলিয়ে আছে আপনার ফেলে আসা শহর। ভারতের উত্তরাখণ্ডে তেহরি বাঁধ তৈরির সময় প্রায় 1 লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তবে এমন ঘটনা ব্যতিক্রমী নয়। জলবিদ্যুতের বাঁধগুলিকে প্রায় উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু এর জন্য চড়া মূল্য দিতে হয়। আচ্ছা, কোনো ধ্বংসাত্মক নির্মাণ ছাড়াই আমরা যদি এই বিশাল জলরাশিকে কাজে লাগাতে পারতাম তবে কেমন হতো? চলুন জলের পথ ধরে এগোই। ছোট কোনো ঝর্ণা ধরে শুরু করি, তারপর নদীর স্রোত বেয়ে সোজা সমুদ্রে যাত্রা শেষ করি। যাত্রার শুরু এখানেই, যেখানে স্রোত খুব বেশি নয়। এখানে মূল স্রোতে এসে পড়া একটা ছোট খাল দেখা যাচ্ছে, আর তার মধ্যেই রয়েছে একটা ঘূর্ণি যা শক্তি উৎপাদন করছে। এটি একটি ভোর্টেক্স পাওয়ার প্ল্যান্ট। পরিকল্পনাটা খুব সহজ। জল একটা গোল আধারে এসে পড়ে। এটি প্রায় 4 মিটার চওড়া। এর ঠিক মাঝখানে চওড়া ব্লেড যুক্ত একটা টারবাইন বসানো থাকে। বাথটাব খালি করার সময় যেমন ঘূর্ণি দেখি, এখানেও জল সেভাবেই টারবাইনকে ঘোরায়। তা থেকেই জেনারেটর চলে। এভাবে বিদ্যুৎ পাওয়া যায়। তবে তা দিয়ে বড়জোর ইউরোপের 15টি পরিবারের চাহিদা মেটানো সম্ভব। ছোট ট্রাউটের আকারের মাছেরা সাধারণত এর মধ্যে দিয়ে অনায়াসে সাঁতরে যেতে পারে। বড় বাঁধগুলি মাছের চলাচলের পথ আটকে দেয়। তার তুলনায় এই ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলির ক্ষতিকর প্রভাব অনেক কম। তবুও এই ভোর্টেক্স প্ল্যান্টগুলি নদীর প্রবাহ ও তার পরিবেশ কিছুটা বদল আনতেই পারে। সারা পৃথিবীতে এখন 35টি মতো এমন বিদ্যুৎ কেন্দ্র আছে। বড় কেন্দ্রের তুলনায় এদের কার্যক্ষমতা কম, তাই স্বাভাবিকভাবে এদের উৎপাদনও অনেক কম। One thing is small hydropower is fairly complicated compared to, let's say, solar. ইনি রিনিউয়েবল শক্তি বিশেষজ্ঞ এবং পাবলিক পলিসি উপদেষ্টা লিডিয়া পাওয়েল। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ছোট জলধারা আছে, সেখানে এটি সৌর বা বায়ু শক্তির পাশাপাশি স্থানীয় আকারে স্বাধীনভাবে বিদ্যুতের যোগান দিতে পারে। আমাদের পরের গন্তব্য একটি বড় নদী। এখানে মূল ধারণাটা আরও সহজ। স্রোতের মধ্যে শুধু একটা টারবাইন ভাসিয়ে দেওয়া। এটাই পাওয়ার বয় বা স্ট্রম বয়ের মূলনীতি। এটা অনেকটা প্রোপেলার লাগানো সাবমেরিনের মতো দেখতে। নদীর স্রোতের মধ্যে নোঙর ফেলা থাকে। জল যখন ধাক্কা দেয় তখন এর রোটার ঘুরতে থাকে। এভাবেই নদীর স্রোতের গতিশক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়। এই প্রযুক্তি প্রায় 20 বছর ধরে আছে, কিন্তু শুরুর দিকের যন্ত্রগুলোতে জঞ্জাল আটকে যেত। বিদ্যুৎ কম তৈরি হতো, অথবা তীরে সেই বিদ্যুৎ পাঠানো যেত না। পাওয়ার বয়ের উৎপাদনও সময়ের সাথে কমে যায় এবং 2025 সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবুও বিভিন্ন সংস্থা নতুন নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক, তবে বড় পরিসরে এগুলো কতটা সফল হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এর সুবিধা হলো বাঁধ দিতে হবে না, বন্যা হবে না, মাছেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং বয়টি সরানো যাবে। যারা এই প্রযুক্তির পক্ষে তারা মনে করেন বিশ্বের বড় নদীগুলোতে এর বিশাল সম্ভাবনা রয়েছে। শক্তিশালী জোয়ার ভাটার স্রোতেও এটি কাজ করতে পারে। হাইড্রোকাইনেটিক টারবাইনের উদ্ভাবকের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নদীগুলোতে অব্যবহৃত শক্তির সর্বোচ্চ পরিমাণ প্রায় 70 গিগাওয়াট, যে তেহরির বাঁধের মতো প্রায় 30টি বাঁধের ক্ষমতার সমান। তাই এই প্রযুক্তি যথেষ্ট কার্যকর প্রমাণিত হলে কাইনেটিক টারবাইন ভবিষ্যতে স্থানীয় এবং রিনিউয়েবল শক্তির বড় উৎস হয়ে উঠতে পারে। আমরা এখন নদীর মোহনায় এসে পৌঁছেছি। এখানে মিষ্টি জল সমুদ্রের নোনা জলের সাথে মিশেছে। এখানে জলবিদ্যুতের আরেকটি অভিনব ধারণার পরীক্ষা করা হচ্ছে, তা হল অসমোটিক এনার্জি। অসমোটিক পাওয়ার প্ল্যান্ট নদীর কম লবণযুক্ত জল আর সমুদ্রের বেশি লবণযুক্ত জলের প্রাকৃতিক পার্থক্য থেকেই শক্তি তৈরি করে। একটি বিশেষ পর্দার মাধ্যমে 2 ধরনের জলকে আলাদা রাখা হয়। সবুজ রং মেশানো মিষ্টি জল লবণের ভারসাম্য রাখতে প্রাকৃতিকভাবে এই পর্দার ভেতর দিয়ে নোনা জলের দিকে চলে যায় এবং সেখানে জলের চাপ বাড়িয়ে দেয়। এই বাড়তি চাপই টারবাইন ঘুরিয়ে দূষণমুক্ত বিদ্যুৎ তৈরি করে।
এটি অসমোটিক শক্তি তৈরির একটি পদ্ধতি। 2010 সালে নরওয়ে বিশ্বের প্রথম পরীক্ষামূলক অসমোটিক পাওয়ার প্ল্যান্ট বানায়, যেখানে শক্তি উৎপাদন করতে নদীর জল আর সমুদ্রের জল ব্যবহার করা হতো। কিন্তু 2013 সাল নাগাদ প্রকল্পটি বন্ধ হয়ে যায়। The amount of water we needed to transport in pipes, channels, tunnels, whatever, that in itself was very expensive. We have shown that it works. কিন্তু পরের ধাপ হলো But একে the next step বাণিজ্যিকভাবে is to লাভজনক make করা। it commercially viable. নরওয়ের সেই শক্তি কেন্দ্র থেকে একটা শিক্ষা পাওয়া গেছে। নদীর মোহনা সম্ভবত এমন কেন্দ্র বসানোর পক্ষে আদর্শ জায়গা নয়। লবণের ঘনত্বের পার্থক্য যেখানে আরও বেশি, সেখানে অসমোসিস সবচেয়ে ভালো কাজ করে। As long as তাই you have যতক্ষণ high ঘনত্বের পার্থক্য বেশি থাকবে, concentrations ততক্ষণ আপনি versus low, এভাবে শক্তি then you can উৎপাদন sort of করতে harvest পারবেন। energy this way. ইনি স্যান্ড্রা কেন্টিশ, মেলবোর্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক এবং মেমব্রেন গবেষক। বর্তমানে বিশ্বে দুটি সক্রিয় অসমোটিক শক্তি কেন্দ্র রয়েছে, একটি ডেনমার্কে, অন্যটি জাপানের ফুকুওকায়। কোনোটিতেই নদী ও সমুদ্রের জলের পার্থক্য ব্যবহার করা হয় না। ডেনমার্কের প্রকল্পে নুনের খনি থেকে পাওয়া অতি ঘন নুন জল ব্যবহার করা হয়। সমুদ্রের জলের চেয়ে এই জলে নুনের ঘনত্ব অনেক বেশি। আর অসমোটিক বিদ্যুৎ তৈরির জন্য যে শুধু সাধারণ নুন বা সোডিয়াম ক্লোরাইডই লাগবে তেমন নয়। Sodium chloride, সোডিয়াম potassium ক্লোরাইড, chloride, পটাশিয়াম lithium ক্লোরাইড বা লিথিয়াম chloride, ক্লোরাইড, যাই it হোক না doesn't কেন, matter as long as you লবণের have a ভাগ বেশি high থাকলেই ionic হলো। strength, so মানে অনেক a lot আয়ন, of অনেক লবণ ions, a lot of দরকার। salt. কি ধরনের লবণ It doesn't matter সেটা what কিন্তু জরুরি নয়। salt it is. জাপানে অন্য যে অসমোটিক প্ল্যান্টটি আছে সেটি 2025 সালে চালু হয়েছে। এখানে অসমোসিস জাদুর মতো কাজ করে। পরিশোধিত বর্জ্য জল এবং লবণ অপসারণ কেন্দ্রের ঘন নুন জল ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়। ভবিষ্যতের লক্ষ্য হল নুন জলের বদলে পুরোপুরি সমুদ্রের জল ব্যবহারের উপায় বের করা। কারণ পৃথিবীর মোট জলের প্রায় 97% তা সমুদ্রের জল। তবে খরচটাই এখানে সবচেয়ে বড় বাধা। এর পর্দা বা মেমব্রেনগুলো এখনও বেশ দামি এবং শুধু নির্দিষ্ট কিছু অবস্থাতেই ঠিকঠাক কাজ করে। তাই অন্যান্য পুনর্নবীকরণযোগ্য উৎসের চেয়ে অসমোটিক বিদ্যুতের দাম এখনও অনেক বেশি। এই তিনটি উদাহরণে বোঝা যায় বিশেষ কিছু পরিস্থিতিতে পরিবেশের ক্ষতি না করেও জলের শক্তিকে কাজে লাগানো সম্ভব। If villages can generate, গ্রামগুলি যদি use, নিজেরা বিদ্যুৎ উৎপাদন, and sell ব্যবহার ও বিক্রি করতে পারে, electricity, তবে they তারা become অর্থনৈতিক পরিবর্তনের economic অগ্রদূত হয়ে উঠতে পারে। agents of transformation. I think we আমার মনে need to হয় look এই at these ছোট niche সমাধানগুলোর solutions দিকেও as much নজর দেওয়া because উচিত। they can তা affect the চাহিদার উপরেও demand প্রভাব side of the ফেলতে পারে। equation. এর কোনোটাই হয়তো রাতারাতি বিশাল বাঁধগুলোর বিকল্প হতে পারবে না। তবে অন্য প্রযুক্তির সাথে সাথে এই প্রকল্প পরিচ্ছন্ন শক্তি যোগাতে পারে এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থা হিসেবে স্থানীয় পর্যায়ে সর্বক্ষণ সব ঋতুতেই কাজ করতে পারে। নদীর বিরুদ্ধে না গিয়ে তার স্রোতের সাথে তাল মিলিয়ে কাজ করাটাই হয়তো আসল উদ্ভাবন।